আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার উইথ শরীফ স্যার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, আমরা ইংরেজি গ্রামার শিখায় বাংলায় টেন্স শিক্ষা বিষয়ে আজকে ইংরেজি গ্রামারের টেন্সের ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্স। ফিউচার টেন্স যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলা হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে যত ধরনের কাজ করা হবে বোঝায়, যে ঘটনাগুলো এখনো কোনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে এরকম কোনো সময় বোঝালে তাকে আমরা ফিউচার টেন্স বলবো। অর্থাৎ দ্য টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি ফিউচার ইভেন্ট ইজ কল্ড ফিউচার টেন্স। একটা উদাহরণে যাই, যেমন আই শ্যাল অথবা আই উইল ডু দিস ওয়ার্ক। আমি এই কাজটি করব। এই কাজটি আমি কখন করব? ভবিষ্যৎকালে। এই করব কথাটি দ্বারা ভবিষ্যতে বোঝায়, সেই জন্য এই কথাটি হবে ফিউচার টেন্স। শি উইল গো টু দ্য অফিস। সে অফিসে যাবে। অফিসে যাওয়ার কাজটি সে ভবিষ্যতে করবে। এই ঘটনাটি ভবিষ্যতে ঘটবে, সেই জন্য এটি ফিউচার টেন্স। আর এই ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকেই 4 ভাগে ভাগ করা হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে ফিউচার টেন্সের 4টি টেন্স। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি টেন্স নিয়ে আলোচনা করব। তারই আলোকে আজকে আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিট টেন্স সংজ্ঞা: যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে অনির্দিষ্টভাবে কোনো কাজ করা হবে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। যেমন আই উইল গো টু দ্য ভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে যাব। এই যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে ঘটনাটি, এই ঘটনাটি ভবিষ্যৎকালে ঘটবে এবং বিশ্ববিদ্যালয়ে আমি কখন যাব সেই সময়টা কিন্তু এখানে অনির্দিষ্ট। এই জন্য ভবিষ্যৎকালে অনির্দিষ্টভাবে যদি কোনো কাজ করা হবে বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট। আমরা যদি শব্দের অর্থের মধ্যে চলে যাই, তাহলে দেখবো ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, আর ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ ভবিষ্যতে অনির্দিষ্ট সময়। ঠিক আমি বিশ্ববিদ্যালয়ে যাব এই কথাটি দ্বারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে সময়টা, সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না যে আমি কখন যাব, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা ভবিষ্যৎ, কিন্তু ভবিষ্যতের একটা অনির্দিষ্ট সময়, সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি এক কথা সবসময় বলে থাকি, সময়ের যে শূন্য অবস্থা, বর্তমান সময়েরও একটি শূন্য অবস্থা আছে, অতীতেরও একটা শূন্য অবস্থা আছে এবং ভবিষ্যতেরও একটা শূন্য অবস্থা আছে। সেই ভবিষ্যতের শূন্য অবস্থাটাকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা আরেকটা উদাহরণে যাই, যেমন আই উইল সিং দ্য সং। আমি গানটি গাইবো। এখানে গান গাওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটা আমার ভবিষ্যতে ঘটবে, কিন্তু ভবিষ্যতে কখন ঘটবে এই বিষয়টা কিন্তু অনির্দিষ্ট, এই জন্য সেটাকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট টেন্স। আরেকটা উদাহরণ দেখি, হি উইল হেল্প ইউ। সে তোমাকে সাহায্য করবে। এই ঘটনাটি, সাহায্য করার ঘটনাটিও ভবিষ্যতে ঘটবে, কিন্তু কখন ঘটবে সেটা অনির্দিষ্ট। এই জন্য আমরা বলি যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে অনির্দিষ্টভাবে কোনো কাজ করা হবে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এবার আমরা এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার 4 রকমের স্ট্রাকচার হয়। এখন আমরা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতেই থাকবে, প্রথমেই থাকবে একটা সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল। আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল অথবা উইল বসবে, তারপরে আমরা মূল ভার্ব। এবং এখানে ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর যদি এক্সটেনশন থাকে এক্সটেনশন বসবে। অবজেক্ট এবং এক্সটেনশন এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সাধারণত একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকবে। এখানে আমরা একটি উদাহরণে দেখছি যে, যেমন আই উইল অথবা শ্যাল। আই এর সাথে সাধারণত শ্যাল বসে, কিন্তু বর্তমানে উইলটাই অনেক বেশি ব্যবহৃত হয়, উইলের ব্যবহার হয়। উইল সব ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু শ্যাল শুধুমাত্র আই এবং উই এই দুটির সাথে শ্যাল ব্যবহৃত হয়, কিন্তু বর্তমান সময়ে উইল সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়। সুতরাং আই উইল অথবা আই শ্যাল রাইট দ্য পোয়েম। আমি কবিতাটি লিখব। এখানে
গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসানো হয়েছে, আমি এর সাবজেক্ট হচ্ছে আই, তারপর গঠন অনুযায়ী শ্যাল অথবা উইল আমরা দুটোর যে কোনো একটা বসাতে পারি, তারপর ভার্ব, এখানে লিখাটা হচ্ছে কাজ, লিখা ইংরেজিটা হচ্ছে রাইট, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য পোয়েম, কবিতাটি। আমরা আরেকটা উদাহরণে যাই, যেমন এখানে বাংলায় দেওয়া আছে তুমি কাজটি করবে। হ্যাঁ, এখানে সেন্টেন্সের গঠন অনুযায়ী প্রথমে আসবে সাবজেক্ট, সুতরাং তুমি এর সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর গঠন অনুযায়ী শ্যাল অথবা উইল, ইউ এর সাথে উইল বসবে। আমরা একটু আগেও আলোচনা করেছি যে শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এবং উই এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে শ্যাল ব্যবহৃত হয়, আর বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। এমনকি উইল, আই এবং উই এই দুটোর সাথেও উইল ব্যবহার করা যায়, অর্থাৎ উইল সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে গঠন অনুযায়ী উইল বসছে, তারপর হচ্ছে এখানে করাটা হচ্ছে ভার্ব, সুতরাং করা ইংরেজি হচ্ছে ডো, এবং ডো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, এবং কাজটি ইংরেজি হচ্ছে দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। আমরা আরেকটা উদাহরণ দেখি, দে উইল গো শপিং, অর্থাৎ দে, এখানে তারা এর সাবজেক্ট হচ্ছে দে, তারপর গঠন অনুযায়ী শ্যাল অথবা উইল, দের সাথে উইল বসে উইল, তারপর হচ্ছে এখানে যাওয়াটা হচ্ছে কাজ গো, আর কেনাকাটা করাটা হচ্ছে শপিং, দে উইল গো শপিং। এখানে একটা নোট, আমি যেটা একটু আগে আলোচনা করেছি যে ফার্স্ট পারসনের পরে সাধারণত শ্যাল বসতে পারে, তবে আজকাল সব ক্ষেত্রেই উইল ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে অক্সিলারি ভার্ব থাকবে, সেই অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর উইল নট আমরা আলাদাভাবে লিখতে পারি, অথবা ওন্ট। আমরা এখানে শ্যাল ব্যবহার করি নাই, যদি আমরা শ্যালের সাথে নট ব্যবহার করি তাহলে শ্যাল নট অথবা শান্ট ব্যবহার করা যায়। তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট বসবে। যেমন আমি কবিতাটি লিখবো না, এখানে সাবজেক্ট হচ্ছে আই, টেন্সের গঠন অনুযায়ী উইল নট, আই এর সাথে শ্যাল নটও ব্যবহার করা যাবে, যেহেতু আমরা একটু আগে জেনেছি যে উইল সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়, সুতরাং আমরা উইল নট ব্যবহার করতে পারি, আই উইল নট অথবা ওন্ট ব্যবহার করতে পারি। তারপর গঠন অনুযায়ী প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এখানে লিখাটা হচ্ছে কাজ, সুতরাং লিখা ইংরেজি হচ্ছে রাইট, কবিতাটি অবজেক্ট, এর ইংরেজি হচ্ছে দ্য পোয়েম। আমি কবিতাটি লিখবো না, অর্থ হবে আই উইল নট রাইট দ্য পোয়েম, অথবা আই ওন্ট রাইট দ্য পোয়েম। আবার আরেকটা উদাহরণ দেখছি, যেমন তুমি কাজটি করবে না, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি ইংরেজি হচ্ছে ইউ, গঠন অনুযায়ী তারপর বসবে উইল নট, এখানে উইল নট বসেছে অথবা ওন্ট বসেছে, তারপর করা ইংরেজি হচ্ছে ডো, তারপর কাজটি এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং অর্থ হবে দ্য ওয়ার্ক। ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক। তারা কেনাকাটা করতে যাবে না, এখানে তারা ইংরেজি হচ্ছে দে, গঠন অনুযায়ী উইল নট অথবা ওন্ট ব্যবহৃত হবে, সুতরাং দে উইল নট। এখানে ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সুতরাং আমরা গো ব্যবহার করব। কেনাকাটা করা ইংরেজি হচ্ছে শপিং, এটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দে উইল নট গো শপিং, অর্থাৎ তারা কেনাকাটা করতে যাবে না। এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা আগেই জেনেছি, আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স যখন আলোচনা করেছি, প্রত্যেকটা টেন্সে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে বসিয়ে দেব, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানেও যেমন সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ছিল, এখন আমরা কি করব, সাবজেক্টের আগে শ্যাল অথবা উইল বসিয়ে দেব। এখানে আমরা উইল ব্যবহার করেছি যেহেতু উইল সর্বক্ষেত্রে ব্যবহৃত হয়, তো সেন্টেন্সের শুরুতে বসবে উইল, তারপরে সাবজেক্ট, তারপরে সিম্পল ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটি যেন আমরা অবশ্যই সেন্টেন্সের শেষে বসাই। আমরা একটা উদাহরণে চলে যাই, যেমন আমি কি কবিতাটি লিখব। এখানে আমাদের সেন্টেন্সের গঠন অনুযায়ী প্রথমে আমরা শ্যাল অথবা উইল বসাবো, যেহেতু আমরা উইল ব্যবহার করি, সেন্টেন্সের শুরুতে আমরা উইল বসালাম,
তারপরে বসবে সাবজেক্ট। এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে লেখাটা হচ্ছে ভার্ব, সুতরাং রাইট, তারপরে অবজেক্ট হচ্ছে কবিতাটি, ইংরেজি হবে দ্য পোয়েম, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। উইল আই রাইট দ্য পোয়েম, আমি কি কবিতাটি লিখব? হ্যাঁ, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখছি, তুমি কি কাজটি করবে। হ্যাঁ, বাংলা বাক্যে এখানে লেখা আছে তুমি কি কাজটি করবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সেটাকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে পূর্বের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটাকে লিখব। তো সুতরাং স্ট্রাকচারে প্রথমে বলা হয়েছে উইল, আমরা উইল ব্যবহার করব। তারপরে বলা হয়েছে সাবজেক্ট, এখানে তুমিটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু তুমি কাজটি করবে, আমরা জানি যে কাজটি করে সেই হচ্ছে সাবজেক্ট, সুতরাং তুমি এর ইংরেজি হচ্ছে ইউ। তারপরে গঠন অনুযায়ী বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে করাটা হচ্ছে ভার্ব, সুতরাং ইংরেজি হচ্ছে ডু, এবং অবজেক্ট হচ্ছে কাজটি দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করবে, ইংরেজি হবে উইল ইউ ডু দ্য ওয়ার্ক। আমরা আরেকটা উদাহরণে যাই, তারা কি কেনাকাটা করতে যাবে। সেই ক্ষেত্রে সেন্টেন্সের গঠন অনুযায়ী প্রথমে উইল, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা ইংরেজি হচ্ছে দে, আর এখানে ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো, আর কেনাকাটা করা হচ্ছে শপিং। এখানে কেনাকাটা করাটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং শপিং। তারা কি কেনাকাটা করতে যাবে, ইংরেজি হবে উইল দে গো শপিং। আপনারাও বেশি বেশি করে এই ধরনের আরো বাংলা বাক্য তৈরি করবেন এবং সেগুলোকে প্রশ্নবোধক করে নিজেরা সেগুলো বলার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইংরেজি বলার যে গতিটা সেটা অনেক বেশি বেড়ে যাবে। এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগে জেনেছি কিভাবে নেগেটিভ করতে হয়, তারপর কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটা জেনেছি, সুতরাং এটা আমাদের জন্য এখন খুব বেশি একটা কঠিন হবে না, যে একই সাথে নেগেটিভও থাকবে ইন্টারোগেটিভও হবে। এই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভের জন্য সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাবো, আর নেগেটিভের জন্য সাবজেক্টের পরে আমরা একটা নট বসাবো, অথবা আমরা উইলের সাথে নটটা একসাথে বসে দিতে পারি, আর সেই ক্ষেত্রে উইল প্লাস নট যুক্ত হয়ে ওন্ট হয়ে যাবে, WON''T। তারপর বাকি গঠন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। আপনারা এই গঠনগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা যে কোনো ধরনের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আমরা বাংলা বাক্যটি যদি দেখি, আমি কি কবিতাটি লিখব না, এই কথাটা যদি আমি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা গঠনের দিকে চলে যাব, আমরা কখনোই বাংলা বাক্যর দিকে তাকাবো না, আমি শুধুমাত্র এটা টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করব যে এটা কোন টেন্সে আছে। আমি কি কবিতাটি লিখব না, এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে এবং লেখার যে সময়টা সেটা অনির্দিষ্ট বোঝাচ্ছে, সেই জন্য আমি ধরে নিব যে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সুস্পষ্টভাবে আমরা এটা বুঝতে পারি যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু এই সেন্টেন্সটি, সেটার গঠনে আমাকে প্রথমে উইল বসাতে হবে, তো সুতরাং আমি প্রথমে এখানে উইল বসালাম, তারপরে বলছে সাবজেক্ট বসাতে হবে, আমি এর সাবজেক্ট হচ্ছে আই, তারপরে নট বসালাম, তারপর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিখা, লিখার ইংরেজি হচ্ছে রাইট, আর কবিতাটি হচ্ছে অবজেক্ট দ্য পোয়েম। সুতরাং আমি কি কবিতাটি লিখবো না, ইংরেজি হবে উইল আই নট রাইট দ্য পোয়েম। অথবা এই সেন্টেন্সটিকে আমরা ওন্ট আই ব্যবহার করে বলতে পারি, ওন্ট আই রাইট দ্য পোয়েম। যেমন এইভাবে আমরা এরপরের উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন তুমি কি কাজটি করবে না, এখানে গঠন অনুযায়ী প্রথমে উইল বসবে, তারপর সাবজেক্ট। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা এই নটকে উইলের সাথেও বসাতে পারি, সেই জন্য একই সাথে ওন্ট হয়ে গেছে, যেহেতু নটটা এখানে উইলের সাথে চলে এসেছে তাই ইউ এর পরে আর কোনো নট থাকবে না, ওন্ট ইউ। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে করাটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ডো, আর কাজটি হচ্ছে অবজেক্ট দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করবে না, ইংরেজিটি হবে ওন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। তারা কি কেনাকাটা করতে যাবে না, এখানে ওন্ট, তারপর সাবজেক্ট হচ্ছে দে, তারপর হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এখানে যাওয়া গো, কেনাকাটা করা হচ্ছে শপিং। তারা কি কেনাকাটা করতে যাবে না, ইংরেজি হবে ওন্ট দে গো শপিং।
আমরা এবার কিছু বাংলা বাক্য থেকে ইংরেজি করার চেষ্টা করব ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। আশা করি এই চর্চাটি আপনাদের অনেক কাজে লাগবে। আমি কাজটি করি, এটাকে যদি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করতে চাই, ফিউচার ইনডিফিনিট টেন্সের পজিটিভ সেন্টেন্স, সুতরাং এই ক্ষেত্রে আমি আবারও গঠনটা বলছি। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর শ্যাল অথবা উইল বসাতে হবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। সেই অনুযায়ী আমি কাজটি করিব, ইংরেজিটি প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তারপর শ্যাল অথবা উইল, আই শ্যাল অথবা আই উইল ব্যবহার করতে পারি। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে করা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, করা ইংরেজি হচ্ছে ডু, তাহলে আই শ্যাল ডু অথবা আই উইল ডু কাজটি, দ্য ওয়ার্ক। আই উইল অথবা আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করিবে, এখানে সাবজেক্ট হচ্ছে দে, দের সাথে সবসময় উইল বসে, হ্যাঁ, দে উইল, এখানেও করা ইংরেজি ডু দ্য ওয়ার্ক, দে উইল ডু দ্য ওয়ার্ক। সরি, এখানে শ্যাল ব্যবহার করা হয়েছে ভুলবশত। শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহৃত হয়, সেজন্য এখানে যেহেতু তারা থার্ড পার্সন, এর সাথে অবশ্যই উইল হবে। আপনারা এই বিষয়টি এড়িয়ে চলবেন। আমি বিদ্যালয়ে যাব, এই ক্ষেত্রে সাবজেক্ট আই, এবং আই সাথে শ্যাল অথবা উইল দুইটাই ব্যবহার করতে পারি, আই শ্যাল অথবা উইল। এখানে ভার্ব হচ্ছে যাওয়া, গো, বিদ্যালয়ে মানে হচ্ছে টু স্কুল, বিদ্যালয় ইংরেজি হচ্ছে স্কুল। আর যেহেতু বিদ্যালয়ে একটা একার আছে, বিদ্যালয়ের দিকে বোঝাচ্ছে, বিদ্যালয়কে নির্দেশ করে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে টু। সুতরাং আই শ্যাল গো টু দ্য স্কুল। সে বিদ্যালয়ে যাবে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপর অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল, হি এর সাথে উইল বসে, হি উইল বিদ্যালয়ে যাবে, যাওয়া ইংরেজি হচ্ছে গো টু দ্য স্কুল। তারা বাজারে যাইবে, একই রকম ভাবে দে উইল গো টু দ্য মার্কেট। এভাবে আপনারা আরো ভার্ব ব্যবহার করে বিভিন্ন বাংলা বাক্য তৈরি করে সেগুলো ইংরেজি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ইংরেজিটা আসলে অনেক বেশি সহজ হয়ে গেছে। ইংরেজি আসলে আপনি যতই গ্রামার পড়েন না কেন, যদি বেশি করে চর্চা না করেন তাহলে কিন্তু ইংরেজি গ্রামার পড়ে কোনো লাভ হবে না। তো আশা করি ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই এবং শিক্ষাকে সবার জন্য ছড়িয়ে দিতে পারি। সবাইকে আমার চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ করছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ গ্রামার উইথ শরীফ স্যার। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।